দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের আমি আন্তরিক স্বাগত জানাই। আজকের বিষয় আফ্রিকা কবিতা এবং এখানে আমি নিয়মিতভাবে বাংলার ভিডিও দিয়ে চলেছি। যারা দেখতে চাইছো দেখো, সাবস্ক্রাইব করো, সঙ্গে থাকো। বিষয়বস্তু সম্পর্কে আসি। আফ্রিকা কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর যে প্রতিবাদের ভাষাটি এখানে পরিস্ফুট করেছেন সেটা হচ্ছে আফ্রিকার অধিবাসীদের অত্যাচার, তাদের মর্মান্তিক অবস্থার পরিপ্রেক্ষিতে ঔপনিবেশিক শাসক এবং যারা সাম্রাজ্যবাদী আগ্রাসী আক্রমণাত্মক যে শক্তি রয়েছে তাদের বিরুদ্ধে কবির এই প্রতিবাদ। ধরা নিতে পারে যে সেই সময় যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত হয়েছিল, সেই সময় আফ্রিকা মহাদেশটির ওপরে ইউরোপীয় শক্তি অনেক বেশি অত্যাচার করেছিল এবং আফ্রিকা মহাদেশটি যেহেতু পিছিয়ে পড়া একটি মহাদেশের মধ্যে পিছিয়ে পড়া মহাদেশ ছিল, যেটা হচ্ছে তথাকথিত যে আধুনিকতম জীবনযাত্রা, ঠিক আছে, সেই জীবনযাত্রার সঙ্গে সম্পৃক্ত ছিল না। সেই কারণে আফ্রিকা মহাদেশের ওপর আধিপত্য বিস্তার করা খুব সহজ হয়েছিল ইউরোপীয় শক্তির পক্ষে। দেখো, আফ্রিকার জন্মকথা থেকে শুরু করে সবই কবি এখানেই বিস্তৃতভাবে বর্ণনা করেছেন। কবি বলেছেন উদ্ভ্রান্ত সেই আদিম যুগে। উদ্ভ্রান্ত মানে হচ্ছে যখন পৃথিবীর সৃষ্টি হয় সেই সময় স্রষ্টা যখন পৃথিবীকে সৃষ্টি করছেন সেই সময় চারিদিকের পরিস্থিতি খুব উদ্ভ্রান্ত ছিল, মানে অস্থির ছিল। সেই প্রাগৈতিহাসিক যুগে, যে সময়কার ইতিহাসের পাতায় লেখা হয়নি, সেই সময় অস্থির যুগে যখন স্রষ্টা তার সৃষ্টিকর্মে নিযুক্ত রয়েছেন, তখন তিনি বারবার নিজের প্রতি অসন্তোষ প্রকাশ করছেন। নিজের প্রতি অসন্তোষ কেন প্রকাশ করছেন? কারণটা হচ্ছে নিজের যে সৃষ্টিকর্ম সেটা নিয়ে তিনি সন্তুষ্ট নন, ঠিক আছে। এই জন্য বারবার তিনি তার কী করছেন, নতুন সৃষ্টিকে বারবার তিনি বিধ্বস্ত করছেন, ভেঙে ফেলছেন। তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে, মানে যখন স্রষ্টা তার সৃষ্টিকর্ম নিয়ে ব্যস্ত আছেন এবং তার সৃষ্টিকর্ম নিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করছেন, সেই অধৈর্য প্রকাশ করার দিনে ঘন ঘন মাথা নাড়ছেন আর তার সৃষ্টকর্মকে ভেঙে তছনছ করছেন। মানে এই সময়, যে সময় পৃথিবী সহ বিভিন্ন গ্রহগুলো তৈরি হচ্ছিল, সেই সময় কিন্তু অনেক বেশি অস্থির পরিবেশ ছিল, ঠিক আছে। এবং তোমরাও জানো যে গুরুমণ্ডলের ওপরে যে অ্যাস্ট্রনোস্ফিয়ার স্তর রয়েছে, তার ওপরে যে প্লেটগুলো ভাসমান অবস্থায় রয়েছে, সেই প্লেট চলাচলের ওপরে মহাদেশ মহাসাগর গড়ে ওঠা নির্ভর করেছে, ঠিক আছে। তার আগে কি ছিল? পৃথিবী ছিল প্যানজিয়া। পৃথিবীর সমস্ত ভূখণ্ড একসঙ্গে যুক্ত অবস্থায় ছিল এবং যুক্ত অবস্থায় থাকা ভূখণ্ডকে বলা হতো প্যানজিয়া। এই প্লেটগুলো যখন চলাচল করতে শুরু করলো, তখন কিন্তু ভূখণ্ডগুলো একে অপরের থেকে দূরে সরে গেল। তাহলে সেই সময় কি হলো? রুদ্র সমুদ্রের বাহু। রুদ্র মানে একটা যাকে বলে তাণ্ডব লীলা চালাচ্ছে সমুদ্র, উত্তাল হয়ে উঠেছে, ঠিক আছে। উত্তাল সমুদ্রের বাহু, ঠিক আছে, কি করছে? প্রাচী ধরিত্রীর বুক থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে। কাকে ছিনিয়ে নিয়ে গেল? আফ্রিকাকে। আফ্রিকা আগে কি ছিল? প্রাচী মানে পূর্বের দেশগুলোর সঙ্গে সংযুক্ত হয়েছিল। কিন্তু যখন ওই পাতগুলো চলাচল করছিল, সেই সময় পাত চলাচলের কারণে টেকটনিক প্লেট সরে যাওয়ার জন্য আফ্রিকা কিন্তু পূর্বের দেশগুলো থেকে বিচ্ছিন্ন হয়ে অনেক পশ্চিমে চলে গেল। শুধু পশ্চিমেই চলে গেল না, সেখানে তাকে নিবিড় বনস্পতির পাহারায় কৃপণ আলোর অন্তঃপুরে তাকে বেঁধে ফেলা হলো। তার মানে আফ্রিকার বেশিরভাগ অংশ তৈরি হলো কি বড় বড় বৃক্ষের দ্বারা আবৃত, ঠিক আছে, এবং যেখানে আলো কৃপণতা করছে, আলো প্রবেশ করতে পারছে না, ঠিক আছে। সেই সময় আফ্রিকা কিন্তু এইভাবে তৈরি হলো। সেখানে আফ্রিকা তো এরকম তৈরি হয়েছে। আফ্রিকা একটি কুরূপ দর্শন মহাদেশে রূপান্তরিত হয়েছে। আফ্রিকা দুর্গম একটা জলাজঙ্গলময় মহাদেশে পরিণত হয়েছে, যার মধ্যে প্রাকৃতিক সৌন্দর্যের কোনোই
অবশিষ্ট নেই, প্রাকৃতিক সৌন্দর্য নেই, সেখানে সেই নিভৃত অবকাশে আফ্রিকা মা তাহলে কী করছিল? আফ্রিকা মা কী করছিলেন? দুর্গমের রহস্য সংগ্রহ করছিলেন। কেন সে দুর্গম এবং এই দুর্গমের পেছনে রহস্যটা কী আছে, ঠিক আছে? সেখানে তো কেউ যাচ্ছিল না, তার নিভৃত অবকাশে সে সেই দুর্গমের রহস্য সংগ্রহ করছিল। কি কি করছিল আর কি করছিল? চিনেছিলে জলস্থল আকাশে দুর্বোধ্য সংকেত। যেন আকাশে জলস্থলে দুর্বোধ্য কোনো সংকেত আছে কি না, প্রকৃতির সৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল কি না, সেই সমস্ত কিছু তার চেতনাতীত মনে সে কিন্তু সংগ্রহ করে নিচ্ছিল, ঠিক আছে? এবং সে চিনে নিচ্ছিল, দুর্বোধ সংকেতগুলো চিনে নিচ্ছিল এবং প্রকৃতির যে দৃষ্টি অতীত জাদুমন্ত্র তার চেতনাতীত মনে মন্ত্র জাগাচ্ছিল। জাদু মন্ত্র কারণ কি, মন্ত্রের এমন একটা শক্তি আছে, সেই শক্তির কারণে সে কী করে, মনকে অনেক বেশি শক্তিশালী করে তোলে। এবং মন্ত্র উচ্চারণ করলে মন যেমন শক্তিশালী হয়, সেই সময় বাইরের পরিস্থিতি যত বেশি প্রতিকূল হোক না কেন তাকে জয় করার ক্ষমতা অর্জন হয়, ঠিক আছে? এবং এছাড়া আর কি করছিল, তার যে ভীষণ করাল ভয়ঙ্কর রূপকে বিদ্রূপ করছিল, বিরূপের ছদ্মবেশে নিজেই নিজের বিরুদ্ধে চলে যাচ্ছিল। কে করছিল? আফ্রিকার মা। আফ্রিকার মা নিজের বিরুদ্ধেই নিজে চলে গিয়ে নিজের কুরূপ দর্শন রূপটিকে বিদ্রূপ করছিল, মানে ব্যঙ্গ করছিল। শঙ্কাকে চাচ্ছিলে হার মারাতে। সে তো নিজে একাকী পড়ে গেছে, সেই মহাদেশে তো কেউ যায় না, সেই মহাদেশে না যাওয়ার কারণে সে একাকী ভয়ে ভীত হয়ে আছে, কিন্তু সেখানে সেই ভয়টাকে সে হার মানাতে চাইছিল। কি করে হার মানাতে চাইছিল? আপনাকে উগ্র করে, আরও বেশি ভয়ঙ্কর মানে করে তুলে, যেটা হচ্ছে নমনীয়তার বিপরীত শব্দই হচ্ছে উগ্র। তার মানে একটা ভয়ঙ্কর, একটা রূঢ় মূর্তি ধারণ করে, ঠিক আছে? এবং বিভীষিকার প্রচণ্ড মহিমা, তাহলে বিভীষিকাময় একটা রূঢ় মূর্তি ধারণ করে, প্রচণ্ড তার একটা মহিমান্বিত রূপ ধারণ করে সে কী করছিল? তাণ্ডব করছিল দুন্দুবি নিনাদে। দুন্দুবি মানে হচ্ছে একটা ঢাক, নিনাদ মানে আওয়াজ, ঢাকের আওয়াজে তাণ্ডব করার মতন, মানে সে প্রচণ্ড নিজেকে উগ্র করে তুলে, বিভীষিকাময় করে তুলে সে তাণ্ডব করছিল, ঠিক আছে? আচ্ছা, এরপর কবি আফ্রিকা মাকে সম্বোধন করে বলেছেন হায় ছায়াবৃতা। ছায়াবৃতাকে তিনি এইভাবে, যদি আফ্রিকা জলাজঙ্গলময় দেশ হয়ে পড়ে থাকতো তাহলে কিন্তু কোনো কিছু বলার ছিল না। কিন্তু কি হলো, আফ্রিকা জলাজঙ্গলময় দেশ, দুর্গমতা দিয়ে ঢাকা, বনস্পতি নিবিড় পাহারায় ঘেরা, কৃপণ আলোর অন্তঃপুরে আফ্রিকা নিজেকে, নিজের কুরূপ দর্শনকে সহ্য করছিল, এত অবধি ঠিক আছে। কিন্তু এরপর কি হলো? এরপর হায়া ছায়াবৃতা কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে। আবিল মানে মলিন, মলিন দৃষ্টি দিয়ে সবাই তাকে দেখছিল, উপেক্ষা করছিল। হ্যাঁ, কেউ আফ্রিকাকে জানতে চিনতে আসছিল না আফ্রিকাতে। এবং কিন্তু কারা এলো? ওরা লোহার হাতকড়ি নিয়ে তারা এলো। যারা এলো, যে সমস্ত মানুষ এলো, তাদের নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, এলো মানুষ ধরার দল। এরাও মানুষই, কিন্তু এদের নখ তীক্ষ্ণ। আফ্রিকার যে নেকড়ে আছে সেখানকার সেই নেকড়ের থেকেও বেশি তীক্ষ্ণ হচ্ছে এদের নখ। তার মানে এরা অনেক বেশি হিংস্র, ঠিক আছে? আর কি এদের বৈশিষ্ট্য আছে? এরা গর্বে যারা অন্ধ, মানে নিজেরা এত বেশি অহংকারী যে অহংকারিতে সে অন্ধ হয়ে গেছে। সে তার মন মানসিকতা এমনভাবে বিক্ষিপ্ত হয়ে গেছে, এমনভাবে গর্বে অন্ধ হয়ে গেছে যে সে বুঝতেই পারে না কোনটা ভালো কোনটা মন্দ, ঠিক আছে? তার কি করা উচিত কি উচিত নয়। এবং কেমন গর্বিত তারা, সূর্যহারা অরণ্যের চেয়েও তারা গর্বে অন্ধ। মানে সূর্যহারা অরণ্য কি করে? গর্বে মাথা তুলে সূর্যের দিকে আরও বেশি উচ্চতায় উঠে যায়, সূর্যের দিকে তাকিয়ে থাকতে চেষ্টা করে এবং আরও উঁচুতে ওঠে। এবং এই উঁচুতে ওঠা সূর্যহারা অরণ্য যে, তাদের থেকেও বেশি তারা গর্বে অন্ধ ছিল। আর নেকড়ের থেকেও বেশি হিংস্র, নেকড়ের থেকেও বেশি নিষ্ঠুর ছিল এরা সভ্য বলে লোকের কাছে পরিচিত, সকলের কাছে পরিচিত, কিন্তু এদের বর্বর লোভ রয়েছে। লোভ কিন্তু এদের ভয়ঙ্কর।
ঠিক আছে, সেটা সভ্যতার সীমা ছাড়িয়ে গেছে, অসভ্যতার জায়গায় পৌঁছে গেছে এবং নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা। তারা অমানুষ, তারা ঠিক আছে, কিন্তু তারা যে অমানুষ, সেই অমানসিকতাটাকে প্রকাশ করতে তারা কোনো রকম লজ্জা পায় না। তারা মানে সরাসরি অকপটে নিজেদের অমানসিকতাকে প্রকাশ করে। ঠিক আছে, কারণ তারা কি করে, তারা তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পকুল অরণ্যপথে পঙ্কিল হলো ধূলি, তোমার রক্তে অশ্রুতে মিশে দস্যু পায়ের কাটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। তাহলে তারা কি করলো, আফ্রিকাবাসীর ওপর কাটা মারা জুতো দিয়ে তারা আঘাত করত এবং সেই আঘাতে আফ্রিকাবাসীর গা থেকে রক্ত ঝরে পড়তো। সেই রক্ত এবং তাদের চোখের জল মিশে গিয়ে মাটিকে কাদা করে তুলতো। কাদা মাটি আরও ক্রমান্বয়ে ভিজে ভিজে পাঁকে পরিণত হতো এবং তারা যে কাঁদতো, সেই কান্নার জল বাষ্প হয়ে আকাশ বাতাস অরণ্যকে আকুল করে তুলতো। ঠিক আছে, এই যে ভয়ঙ্কর একটা মর্মান্তিক অত্যাচারের কাহিনী রয়েছে আফ্রিকাবাসীর, সেই আফ্রিকাবাসীর কাহিনী একটা চির মানে হচ্ছে কাপড়ের টুকরোকে চির বলে। চিহ্ন মানে এক টুকরো অপমানিত ইতিহাস লেখা হয়ে গেল আফ্রিকার ইতিহাসের পাতায়। ঠিক আছে, যেমন আমরা ব্রিটিশ যুগে যে ওইভাবে অত্যাচারিত হয়েছি, বিপ্লবীরা যেভাবে অত্যাচারিত হয়েছে আমরা যেমন ভুলতে পারি না, ঠিক সেই রকমই আফ্রিকাবাসী ও ইউরোপীয়দের দ্বারা অত্যাচারিত হয়েছে যে সেটা ভুলতে পারে না। ঠিক আছে, সমুদ্র পাড়ে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পুজোর ঘণ্টা, সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে। এবার সমুদ্র পাড়ে মানে যদি ইউরোপে কি হচ্ছিল, ইউরোপে কিন্তু কোনো শান্তির আবাসস্থল হিসেবে রয়েছিল, সব মন্দিরে ঘণ্টা বাজছিল, দেবতার নামে পুজো দেওয়া হচ্ছিল, শিশুরা মায়ের কোলে নিরাপদে ছিল। ঠিক আছে, কিন্তু আফ্রিকাবাসীর চোখে জল ঝরছিল। আচ্ছা, এখানে বলছে যে কবি সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। কবি তো সবসময় সুন্দরের আরাধনা করেন, তাহলে কবি সঙ্গীতেও সেই সময় সুন্দরের আরাধনা হচ্ছিল। মানে ইউরোপবাসীরা ভালো ছিল কিন্তু আফ্রিকাবাসীরা ভালো ছিল না। আজ মানে কবি যে সময়ের কথা বলছেন, যে সময় তিনি বসে কবিতাটি লিখছেন, সেই সময় পশ্চিম দিগন্তে প্রদোষকাল, ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস। প্রদোষকাল মানে রাত্রিকাল। কেন এটা রাত্রিকাল বলেছে, কারণ কবি যে সময় কবিতাটি লিখছেন সেই সময় দুটি বিশ্বযুদ্ধ সমাপ্ত হয়েছে। তোমরা ক্লাস 9-এ পড়েছো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে মর্মান্তিক ফলাফল, তার কারণে পৃথিবীর সমস্ত জনজীবন একদম ধ্বংসের মুখে এসে দাঁড়িয়েছিল। ঠিক আছে, মহামন্দা, অর্থনৈতিক মহামন্দায় চারিদিক ঢেকে গিয়েছিল, সবাই যেন একটা মানে হতদরিদ্র অবস্থায় এসে পৌঁছেছিল। তাহলে সেই সময় প্রদোষকাল, পশ্চিম দিগন্তে যখন প্রদোষকাল মানে রাত্রিকাল, ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস অবস্থা হয়ে আছে এবং গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এসছে। যদি এটা আক্ষরিক অর্থ হয় তাহলে রাত্রিবেলা কি হয়, রাত্রিবেলা গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে আসে এবং তারা কি করে, অশুভ ধ্বনিতে দিনের অন্তিমকাল ঘোষণা করে। ঠিক আছে, দিন শেষ হয়ে গেছে, এখন পশুদের রাজত্ব, মানে পশুরা বেরিয়ে এসছে গুহা থেকে এবং পশুরা রাত্রিবেলা দাপিয়ে বেড়াবে। এখানে রাত্রি বলতে অশুভ দিন বা খারাপ সময়ের কথা বলা হয়েছে, যে খারাপ সময় এসেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। এসব যুগান্তের কবি আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানহারা মানববিদ্যালয়ে। তাহলে আফ্রিকা মা অত্যন্তভাবে অপমানিত হয়েছেন এবং তার পাশে কেউ গিয়ে দাঁড়ায়নি। তাকে গিয়ে বলতে বলেছেন কবি যে ক্ষমা করো, কারণ কবির মাধ্যমে সকলের কাছে বার্তা পৌঁছে যাবে। কবি যদি ক্ষমা চায় তাহলে সেটা সকলের হয়ে ক্ষমা চাওয়া হবে। তাহলে হিংস্র প্রলাপের মধ্যে, হিংস্র প্রলাপ মানে হচ্ছে অ্যাকচুয়াল মানে অহেতুক কাজ, অহেতুক কথা বলা।
ঠিক আছে? তাহলে হিংস্রতাও কিন্তু এখানে অহেতুক ছিল, কোনো কারণ ছিল না এমন হিংসা দেখানোর, ঠিক আছে? মানে হিংস্রতা দেখানোর কোনো কারণ ছিল না। তো হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী। তাহলে সভ্য মানব জগৎ শেষ হয়ে গেছে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্ত, মনে হচ্ছে যেন সবই শেষ হয়ে গেছে। তাই সেই সভ্যতার শেষ পূর্ণবাণী হবে ক্ষমা করো আফ্রিকাবাসীর কাছে, ঠিক আছে?